বিহারে ভেঙে পড়েছে আইন শৃঙ্খলা। ভোটের আগে বিস্ফোরক এনডিএ শরিক চিরাগ পাসওয়ান। লোক জনশক্তি পার্টির নেতা চিরাগ পাসওয়ান বলেছেন, বিহারে অপরাধ প্রতিদিন বাড়ছে। এমন একটি সরকারকে রাজ্যে সমর্থন করতে হচ্ছে, লজ্জা করছে। এমনই কিন্তু মন্তব্য ভোটের আগে বিস্ফোরক এনডিএ শরিক চিরাগ পাসওয়ান। ভোটের আগেই বিস্ফোরক এই মন্তব্য। লোক জনশক্তি পার্টির নেতা চিরাগ পাসওয়ান বলছেন, বিহারে অপরাধ প্রতিদিন বেড়ে চলেছে। লজ্জা হয় এমন একটি সরকারকে নিয়ে, এমন একটি সরকারকে রাজ্যে সমর্থন করতে হচ্ছে, লজ্জা করছে এমন মন্তব্য চিরাগ পাসওয়ানের। বিহারে ভেঙে পড়েছে আইন শৃঙ্খলা। ভোটের আগে বিস্ফোরক এনডিএ শরিক চিরাগ পাসওয়ান। ভোটের আগে বিস্ফোরক এনডিএ শরিক চিরাগ পাসওয়ান। রাজ্যে চলছে খুন, ডাকাতি, অপহরণ ও ধর্ষণ। এমন একটি সরকারকে মানতে লজ্জা করে মন্তব্য করা হচ্ছে এনডিএ শরিক চিরাগ পাসওয়ানের তরফে। আসন্ন বিহারে বিধানসভা নির্বাচনের আগে এই মন্তব্য। রাজ্যে চলছে খুন, ডাকাতি, অপহরণ ও ধর্ষণ। ঠিক কি বলেছেন চিরাগ পাসওয়ান, শুনে নেব। कोई भी अपराधी आपके राज्य में आपराधिक घटनाओं को कैसे अंजाम दे रहा है प्रशासन के रहते हुए, या तो फिर इसमें प्रशासन की मिली भगत है, और या फिर प्रशासन इस पे लीपापोती करने का कार्य कर रहा है, और या फिर पूरी तरीके से प्रशासन निकम्मा हो चुका है और अब इनके बस का नहीं है बिहार और बिहारियों को सुरक्षित रखना। আপনাদের শোনালাম ঠিক কি মন্তব্য করেছেন চিরাগ পাসওয়ান। ভোটের আগে বিস্ফোরক দাবি করা হচ্ছে যে এমন একটি সরকারকে মানতে লজ্জা করে। আসন্ন বিহার বিধানসভা নির্বাচনে এনডিএ ছাড়ার ইঙ্গিত কি চিরাগ পাসওয়ানের? এই মন্তব্য কোথাও গিয়ে তেমনই ধারণা দিচ্ছে। রাজ্যে চলছে খুন, ডাকাতি, অপহরণ ও ধর্ষণ। আরো একবার আপনাদের শোনাবো ঠিক কি মন্তব্য করলেন চিরাগ পাসওয়ান, শুনুন। कोई भी अपराधी आपके राज्य में आपराधिक घटनाओं को कैसे अंजाम दे रहा है प्रशासन के रहते हुए, या तो फिर इसमें प्रशासन की मिली भगत है, और या फिर प्रशासन इस पे लीपापोती करने का कार्य कर रहा है, और या फिर पूरी तरीके से प्रशासन निकम्मा हो चुका है और अब इनके बस का नहीं है बिहार और बिहारियों को सुरक्षित रखना। আমাদের সঙ্গে নিউজরুম থেকে রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, চিরাগ পাসওয়ান তিনি বলছেন আইন শৃঙ্খলা ভেঙে পড়ছে, ভোটের আগে বিস্ফোরক দাবি এই সরকারকে মানতে লজ্জা করে। দেখো, এটা একটা বড়সড় রাজনৈতিক পরিবর্তনের ইঙ্গিত হতে পারে, কেননা চিরাগ পাসওয়ান বা তার বাবা রামবিলাস পাসওয়ান, প্রয়াত রামবিলাস পাসওয়ান, তারা বেশ অনেক দিন ধরেই এনডিএর মধ্যে রয়েছেন। রামবিলাস পাসওয়ানও মন্ত্রী ছিলেন কেন্দ্রে, বর্তমানে চিরাগও তাই। এবং সদ্য শেষ হওয়া লোকসভা নির্বাচনে চিরাগ পাসওয়ানের দল বিহারে বেশ খুবই ভালো ফল করেছে। সবকটি যে কটি তারা প্রার্থী পেয়েছিল এনডিএর সঙ্গে আসন ভাগাভাগিতে প্রত্যেকটি আসনেই তারা জয়ী হয়েছিল। সুতরাং সেই দিক থেকে খুবই ভালো ফলাফল করেছিল এই লোক জনশক্তি পার্টি, যার বর্তমানে সর্বোচ্চ নেতা বা সুপ্রিমো বলা যেতে পারে এই চিরাগ পাসওয়ানকে। যদিও তার বয়স কম, তিনি কেন্দ্রে মন্ত্রী রয়েছেন, কিন্তু ইদানিং কিছুদিন ধরে তিনি বলছেন কেন্দ্র নয়, তিনি রাজ্যে রাজনীতি করতে চান। তার বাবা মূলত কেন্দ্রে রাজনীতি করেছেন, রামবিলাস পাসওয়ান মূলত কেন্দ্রে এমপি হয়ে রাজনীতি করেছেন, কিন্তু চিরাগ সম্প্রতি এরকম ইঙ্গিত দিচ্ছেন যে তিনি কেন্দ্রে নয়, রাজ্যে রাজনীতি করতে চান, এবং তার ভাষায় কোট আনকোট যে বিহারিদের ভালো করার জন্য তিনি লড়াই করতে চান। সেই কথা বলবার পরে তিনি বিহারের সব আসনে লড়বার ইঙ্গিত একবার দিয়েছিলেন, কিন্তু সেটা আজকে অবশ্য কিছু বলেননি। কিন্তু আজকে যে অপ্রত্যাশিতভাবে বিহার সরকারকে তিনি আক্রমণ করলেন, এটা একেবারে মানে চিন্তার মধ্যে ছিল না সম্ভবত এনডিএর। তিনি বিহারে আইন শৃঙ্খলার ব্যাপারে যে মন্তব্য করলেন, তার থেকে তীব্র মন্তব্য কি হতে পারে? তিনি বললেন যে বিহারে আইন শৃঙ্খলা সম্পূর্ণ ভেঙে পড়েছে। তিনি বললেন খুন, ডাকাতি, অপহরণ আর ধর্ষণ এই হচ্ছে বিহারের নিত্যদিনের ঘটনা।
তিনি বললেন যে এই সরকারকে তিনি যে সমর্থন করছেন তার জন্য তার লজ্জা করছে। এই কথা বলবার মধ্যে দিয়ে কিন্তু বিহারের রাজনীতিতে নির্বাচনের ঠিক আগে বড় খেলা হচ্ছে বলে অনেকে মনে করছেন। দুটো তিনটে রাস্তার কথা নির্বাচনী বিশেষজ্ঞরা মনে করছেন। এক নম্বর হচ্ছে চিরাগ কি এনডিএ ছাড়তে চলেছেন। চিরাগের রাজনীতি যতটুকু গত কয়েক বছরে আমরা দেখেছি তাতে এটা মনে হয় না যে চিরাগ বিজেপির সঙ্গ ছাড়তে চাইবেন। চিরাগ বারবার নরেন্দ্র মোদীর প্রশংসা করেন, বিজেপির প্রশংসা করেন, ইত্যাদি করেন, এবং বিজেপির বিরুদ্ধে তিনি তেমন একটা কিছু বলেন না। সুতরাং এটা মনে হয় না এখনো পর্যন্ত যে চিরাগ বিজেপির সঙ্গ ত্যাগ করতে চাইবেন। তাহলে চিরাগের লক্ষ্য কে? অনেকেই মনে করেন, যারা বিহার রাজনীতির পর্যবেক্ষক তাদের অনেকেই মনে করেন চিরাগ আসলে তোপ দাগছেন নীতিশের বিরুদ্ধে। নীতিশ কুমার যিনি মুখ্যমন্ত্রী, নানানভাবে কায়দা কৌশল করে তিনি পরপর খালি মুখ্যমন্ত্রী থেকে যান। সেই নীতিশ কুমারের মুখ্যমন্ত্রীত্বেই রাজ্যে আইন শৃঙ্খলা সম্পূর্ণ ভেঙে পড়েছে, এই কথাটা তিনি বলতে চান। এবং নীতিশ কুমারের বিরুদ্ধে এই রকম তোপ দাগতে একটা সময় যদি নীতিশ কুমারকে আর মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে এনডিএ না ভাবে, তাহলে চিরাগের প্রথম ধাপটা, চিরাগ রাজ্য রাজনীতিতে যে জায়গাটা নিতে চান তার প্রথম ধাপটা তিনি অতিক্রম করতে পারেন। অর্থাৎ বিজেপির পরে দ্বিতীয় গুরুত্বপূর্ণ শরিক দল কে, জেডিইউ না এলজেপি? সাধারণভাবে ধরে নেওয়া হয় বিহারের রাজনীতির ক্ষেত্রে জেডিইউ, জনতা দল ইউনাইটেড, এনডিএতে বিজেপির পরে দ্বিতীয় গুরুত্বপূর্ণ শক্তি, তারপরে তৃতীয় গুরুত্বপূর্ণ শক্তি হিসেবে লোক জনশক্তি পার্টির কথা ধরা হয়। এখন নীতিশ কুমারের বিরুদ্ধে তীব্র আক্রমণ করে নীতিশ কুমারকে ২ নম্বর গুরুত্বের জায়গা থেকে সরিয়ে সেই জায়গাটা কি লোক জনশক্তি পার্টি নিতে চাইছে? এইটা একটা প্রশ্ন রয়েছে। দ্বিতীয় যে প্রশ্ন সেটা হচ্ছে লোকসভায় ভালো ফলাফল করার পরে যত আসনে তিনি লড়তে চাইছেন, এনডিএর থেকে চাইছেন, তা নিয়ে কি গুরুতর কোনো সমস্যা দেখা দিয়েছে? তার জন্য কি তিনি এই রকম তোপ দেগে এনডিএ শিবিরে কোনো বার্তা পাঠাতে চাইছেন যে আমাকে তোমরা একেবারে তোমাদের অতি বাধ্য ছাত্র ভেবো না, আমার সামনেও আমার রাস্তা খোলা আছে, এই রকম কোনো বার্তা কি পাঠাতে চাইছেন? যদি এই বার্তা পাঠিয়েই ব্যাপারটা মিটে যায় তাহলে একরকম, কিন্তু বার্তা পাঠাবার পরেও যদি তিনি যথেষ্ট সংখ্যক আসন ওই ভাগাভাগিতে না পান, অর্থাৎ এনডিএর ভাগাভাগিতে না পান, তাহলে তিনি কি করবেন? এদিকে বিজেপি কিন্তু মহারাষ্ট্র মডেলে বিহারেও ওই শরিক দলের মুখ্যমন্ত্রী, অথচ বড় পার্টি হওয়া সত্ত্বেও তাকে সমর্থন জুগিয়ে যেতে হচ্ছে, এই ধাঁধাটার থেকে বেরোতে চাইছে। মহারাষ্ট্র মডেলে বিজেপি চাইছে যে বিজেপির নিজেরই আসন সংখ্যা এতটাই হোক যাতে সেটা অর্ধেক বা অর্ধেকের কাছাকাছি হয়ে যায়। সেক্ষেত্রে যেমন মহারাষ্ট্রে একনাথ শিন্ডে মুখ্যমন্ত্রী ছিলেন, পরে একনাথ শিন্ডেকে সরিয়ে দেবেন্দ্র ফডনবিস মুখ্যমন্ত্রী হলেন। একনাথ শিন্ডের কিছু করার ছিল না, কেননা বিজেপির আসন সংখ্যাই অর্ধেকের কাছাকাছি ছিল। বিহারেও যদি একই ধরনের ফলাফল এনডিএ করে তাহলে এই নীতিশ কুমারের বোঝাটা ঘাট থেকে নামিয়ে নিজেদের মুখ্যমন্ত্রী, বিজেপির মুখ্যমন্ত্রী করতে চাইছে কেন্দ্রের শাসক দল। সেক্ষেত্রে চিরাগ পাসওয়ানকে অনেক বেশি আসন দিয়ে তার দাবিকে সন্তুষ্ট করা, এটা বিজেপির পক্ষে কার্যত অসম্ভব। এই ক্ষেত্রে দাঁড়িয়ে তাহলে কি শরিকদের সঙ্গে বিজেপির একটা গুরুতর সংঘাত হচ্ছে, যে সংঘাতের কারণে আসন বন্টন নিয়ে সংঘাত হচ্ছে, যে সংঘাতের কারণে চিরাগ কি এখন প্রকৃতপক্ষে এনডিএ শিবিরে একটা থ্রেটনিং পাঠাচ্ছেন, একটা ভীতি প্রদর্শন করছেন যে এমন যদি হয় তাহলে আমি এনডিএ ছেড়ে বেরিয়ে যেতে পারি এবং বাইরে গিয়ে আমি সব আসনে লড়তে পারি। অন্যদিকে যে মহাগঠবন্ধন রয়েছে, অর্থাৎ
লালু প্রসাদের, তেজস্বী যাদবের দল রাষ্ট্রীয় জনতা দল, তার সঙ্গে জোটবদ্ধ রয়েছে কংগ্রেস এবং বাম দলগুলি, তারাও এই নির্বাচনী ময়দানে আছে। এছাড়া প্রশান্ত কিশোরের দল, তারাও বলেছে তারা সমস্ত আসনে লড়াই করবে, কিন্তু প্রশান্ত কিশোর ইদানিং যে ইঙ্গিত দিচ্ছেন যে তিনি অন্যান্য কোনো দলের সঙ্গেও তিনি জোটবদ্ধ হতে পারেন। সুতরাং বিহারে যেটা ছিল প্রায় ক্লোজড রাজনীতি, অর্থাৎ একদিকে এনডিএ, তার মধ্যে রয়েছে বিজেপি সবথেকে বড় দল, তারপরে জেডিইউ, তারপরে এলজেপি এবং ছোট ছোট দু একটি দল, উল্টো দিকে মহাগঠবন্ধন যেখানে রয়েছে রাষ্ট্রীয় জনতা দল, আরজেডি, তারপরে কংগ্রেস, বামপন্থী দলগুলো এবং ছোট ছোট দু একটি দল। এই যে দ্বিমেরুর ক্লোজড রাজনীতি, সেই রাজনীতি কি বিহারে ভেঙে যাচ্ছে? বিহারে কি এবারে প্রকৃত অর্থেই ত্রিমুখী লড়াই হতে চলেছে? ত্রিমুখী হলে এই দুটো তো রয়েছেই, এনডিএ এবং মহাগঠবন্ধন, তাহলে তৃতীয় শক্তি হিসেবে উঠে আসছে কারা? এই সমস্ত সম্ভাবনার যে রহস্য, সেই রহস্য ক্রমাগতই আস্তে বোঝা যাবে, প্রকাশ পাবে। কিন্তু এখন যেভাবে চিরাগ পাসওয়ান নীতিশ কুমারের নেতৃত্বাধীন বিহার সরকারকে আক্রমণ করলেন, তাতে মনে হচ্ছে যে কিছু কিছু হচ্ছে, যেটা এখনো পর্দার আড়ালে আছে, কিছু কিছু হচ্ছে, সেই কিছুটা পুরোটা আমরা জানতে পারছি না, কিন্তু বিহারে নির্বাচনের ঠিক আগে রাজনীতি একেবারে জমে উঠেছে। ধন্যবাদ আশিস দা। আমাদের সঙ্গে নিউজ রুম থেকে ছিলেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়।